নারায়ণগঞ্জে শেখ হাসিনা শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা। জানাবো আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট। জানাবো আনিসুল সালমান জিয়ার প্রাথমিক দায় স্বীকার, প্রচেষ্টা চালিয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে। এবং সর্বশেষ জানাবো যৌক্তিক সময় নির্বাচনের আশা রিজভির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জে শেখ হাসিনা শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় জাকির হোসেনের ছেলে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন ৫ই আগস্ট বেলা ১:৩০টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মামলার বাদীর ভাই আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অপর আসামির নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করেন। ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘোষণার কয়েক ঘন্টা আগে শহরের মিশনপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন আবুল হাসান। সে সময় চারসারা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। ওই সময় গুলিবিদ্ধ হন আবুল হাসান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তিনি মারা যান। আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট। ক্ষমতাচ্যুত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে মহা লুটপাটের ঘটনা ঘটেছে। শেষ মুহূর্তে সোলার খাতে ২৭টি বড় বিদ্যুৎ প্রকল্প হাতে নিলেও সেগুলো চূড়ান্ত অনুমোদন দিয়ে যেতে পারেনি বিগত সরকার। বর্তমানে এ সংক্রান্ত ফাইলগুলো সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য আছে। সংশ্লিষ্ট বলেছেন, বর্তমান পিডিপি চেয়ারম্যান মাহবুবুর রহমানের হাত দিয়ে বিগত সরকারের আমলে অধিকাংশ প্রকল্প আলোর মুখ দেখেছে। ইতোমধ্যে তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে পিডিবিতে। এই অবস্থায় নতুন করে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করলেও নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন অনিশ্চিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এত বছর সরকারি বেসরকারি খাতের লোকজন মিলেমিশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট করেছে। ইতোমধ্যে তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে পিডিবিতে। এই অবস্থায় নতুন করে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করলেও নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন অনিশ্চিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এত বছর সরকারি বেসরকারি খাতের লোকজন মিলেমিশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট করেছে। এছাড়াও অব্যাহত রাখতে আবারও কয়েকটি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত ছিল। প্রকল্পগুলো অধিকাংশ মালিকানার সঙ্গে বিগত ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। তারাই মূলত উদ্যোগটি নিয়েছিল, কিন্তু সময়ের কারণে পেরে ওঠেনি। অন্যদিকে বিদ্যুৎ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিম্নমানের যন্ত্রাংশ ক্রয় এবং ভূমি অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণেও চরম অনিয়ম এবং লুটপাটের অভিযোগ রয়েছে। গত বছর বিদ্যুৎ খাতের লুটপাটের তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আনিসুল সালমান জিয়ার প্রাথমিক দায় স্বীকার, প্রচেষ্টা চালিয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের 3 প্রভাবশালী। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 16 আগস্টে নিউ মার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই 3 আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতু মন্ত্রীর উপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তারা প্রায় একই সুরে বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছে সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি গ্রেপ্তারকৃতরা। রিমান্ডে থাকা আসামিরা হত্যা মামলার বাইরে কি কি তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্যে আড়ি পাতা যন্ত্র ক্রয়, ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন। সূত্র আরও জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক এবং মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব ঘটনায় মামলা
হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বর, হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ, নিধন, আড়িপাতা যন্ত্র, পেপাসাস সফটওয়্যার ক্রয়, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল আহসানকে। তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়েছে সেই মামলায় এজাহার সংশোধন করা হচ্ছে। মামলার বাদী সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন, পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গ্রেপ্তারের পর জিয়াউল আহসানকে একই মামলায় আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনজনই এখন ডিবি হেফাজতে পুলিশের রিমান্ডে আছেন। সূত্র জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলা তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা, তারা মূলত থানা পুলিশের সদস্য। অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা। এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে। জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন, তার মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন না। আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না, তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদের ভয় পাচ্ছেন। জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন, বলছেন প্রধানমন্ত্রী আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন? যারা সরাসরি কিলিং এ অংশ নিয়েছিল তাদের ধরেন। জিয়াউল হক বলেছেন, আমি তো কোনো ইউনিটের ইনচার্জ ছিলাম না, আমি সরকারের টপ অর্ডারের নির্দেশে কাজ করেছি। তার কাজে তদন্ত সংশ্লিষ্টদের প্রশ্ন ছিল, আপনি তো এনটিএমসি এর মহাপরিচালক ছিলেন, আড়িপেতে মানুষের প্রাইভেসি নষ্ট করেছেন, আপনার নির্দেশেই বিরোধী মতের অনেককে আয়নাঘরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে, গুম খুনের শিকার হয়েছেন অনেকে। তখন বলেন, আমি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছি, মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করেছি। যে আয়নাঘরের কথা বলা হচ্ছে সেখানে আমাকেও 8 দিন রাখা হয়েছে, এরপর আমাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রাপ্ত অভিযোগের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হন। বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করতে যারা দেশের র্যাবের বিভিন্ন ইউনিটে কর্মরত কতিপয় কর্মকর্তাকে ব্যবহার করতেন জিয়াউল আহসান। ছাত্র আন্দোলনের সময় মন্ত্রী পরিষদ সচিব, আইজিবি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, জিয়াউল আহসান অনেকের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন, বিশেষ করে বিএনপি নেতাদের কল রেকর্ড করে সেগুলো শুনতেন। কোটা সংস্কারের দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে আন্দোলন চলাকালে গত 17 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বন্ধ করা হয়। 5 দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মেজর জেনারেল জিয়াউল আহসান ডাটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন। কয়েকটি ডাটা সেন্টারে হুমকি দিয়ে বন্ধ করেন জিয়াউল আহসান। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেন, রিমান্ডে থাকা 3 আসামিকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আরো অনেক মামলা হবে, তারা কয়েকদিন রিমান্ডে থাকবেন, তাই রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং প্রাপ্ত তথ্যের বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। প্রায় একই ধরনের তথ্য জানিয়ে ডিবি যুগ্ম কমিশনার আমিনুল ইসলাম মোবাইল ফোনে বলেন, এই মুহূর্তে ডিবিতে সাংবাদিক প্রবেশের অনুমতি নেই, আপনার নম্বরটা আমি সেভ করে রাখছি, রিমান্ডে প্রাপ্ত তথ্যের বিষয়ে কোনো কিছু প্রকাশের প্রয়োজন হলে পরবর্তী সময় আপনাকে জানানো হবে। যে মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে সে মামলার বাদী আয়েশা বেগম বলেন, যখন মামলাটি হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। পুলিশ এজাহার লেখার সময় আমার ছেলে হত্যার পিছনে ইচ্ছাকৃতভাবে অজ্ঞাত কোটা বিরোধী জামায়াত শিবির এবং বিএনপি জড়িত ছিল বলে উল্লেখ করে, অথচ আমার ছেলে মারা গেছে পুলিশের গুলিতে। এজাহার লেখার পর আমাকে পড়ে শোনায়নি, ছেলে হারানোর শোকে আমি কাতর থাকায় আমার হিতাহিত জ্ঞান অনেকটা লোপ পেয়েছিল। সেই সুযোগে পুলিশ এজাহার স্বাক্ষর নেয়। পরে এজাহারটি পড়ার পর ত্রুটি চোখে পড়ে। বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি এজাহার সংশোধনের প্রস্তাব দেন। সে অনুযায়ী
অনুযায়ী আজ থানায় গিয়ে সংশোধনী এজাহার জমা দিয়েছি। সংশোধনী এজাহার বিএনপি ও জামাত শিবিরের কথাগুলো বাদ দেওয়া হয়েছে। আসামিদের অজ্ঞাত দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন পুলিশের দায়িত্ব দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা। জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা কেবল মামলার অভিযোগের বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করছি। যেসব তথ্য পাওয়া যাচ্ছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার বাদী যে সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন তা ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।